নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের স্বাগত জানাই স্টেট কার্ড নিউজ রুমে। আজকে আমরা কাছে পেয়েছি সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডের অন্যতম সদস্য মাননীয় সঞ্জয় ঘোষকে। আমরা প্রত্যেকেই জানি সর্বমঙ্গলা মন্দিরে দুর্গাপুজো একটি ঐতিহ্যবাহী দুর্গাপুজো, যার সঙ্গে গোটা জেলার দুর্গোৎসব জড়িয়ে নানাভাবে। তো সেই দুর্গাপুজো সম্পর্কে আজকে আমরা বেশ কিছু অজানা তথ্য, কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেব মাননীয় সঞ্জয় বাবুর কাছ থেকে। প্রশ্ন উত্তরে পরে যাচ্ছি, প্রথমে আপনার কাছ থেকেই পুজো সম্পর্কে কিছু জেনে নিতে চাই। আপনি যেটুকু আমাদের বলবেন যে পুজো কিভাবে শুরু হয় বা কবে থেকে শুরু হবে, কতদিন ধরে চলবে এবং কিভাবে শেষ হয়। প্রথমে আমরা এই বিষয়গুলো জেনে নিই, তারপর আরও প্রশ্ন উত্তরে যাব। সর্বমঙ্গলা মায়ের যে পুজো, এই পুজো একটা 400 বছরের ঐতিহ্য, 400 বছরের ট্র্যাডিশন। এবং এই যে 400 বছরের ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনে আমাদের পুজোটা নবরাত্রিক দুর্গা পুজো। আচ্ছা, নবরাত্রিক দুর্গা পুজো মানে এই মহালয়ার পরের দিন, আগামী 3রা অক্টোবর মানে প্রতিপদের দিন, প্রতিপদের দিন থেকে আমাদের পুজো শুরু হয়। এবং এই প্রতিপদের দিনে এই যে পুজোটা শুরু হয়, এর সাথে আমাদের নবরাত্রিক পুজো শুধু মন্দিরে নয়, আচ্ছা, সর্বমঙ্গলা মা হচ্ছেন, অনেকে বলেন বর্ধমানেশ্বরী, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী, কিন্তু তা নয়। সর্বমঙ্গলা মা হচ্ছেন রাঢ়েশ্বরী, গোটা রাঢ়বঙ্গের মাতা উনি। যেহেতু উনি রাঢ়বঙ্গের মাতা, সেহেতু রাঢ়বঙ্গের দেবী, সেহেতু এই যে নবরাত্রিক দুর্গাপুজোর সূচনা আমাদের আগামী 3 তারিখ 3রা অক্টোবর মানে প্রতিপদের দিন থেকে শুরু হয়, মহালয়ার পরের দিন থেকে। এর সাথে সাথেই গোটা রাঢ়বঙ্গের যে দুর্গোৎসব তার সূচনা হয়ে যায়। আমাদের এই 9 দিনব্যাপী পুজো শুরু হবে প্রতিপদের দিন ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে। এই ঘটটা উত্তোলন হয় আমাদের বর্ধমানেরই ঐতিহ্যশালী যে কৃষ্ণসায়র পার্কের ভিতরে যে কৃষ্ণসায়র আছে, ওই কৃষ্ণসায়র থেকে জল তুলে আমাদের ঘট উত্তোলনের মাধ্যম দিয়ে পুজো শুরু হয়। আচ্ছা, ওটা কি বরাবরই ওখান থেকেই হয় ঘট উত্তোলন? মাঝে কিছুকাল একটা সময়ে আমাদের যে বাঁকা ছিল, সর্বমঙ্গলা মন্দিরের পার্শ্বস্থ যে বাঁকা, সেখান থেকেও এক সময় কিছুদিনের জন্য জল ঘট উত্তোলন হয়েছে। কিন্তু বাঁকার সেই সময়টায় ওখানে ঘাটটাও খারাপ হয়ে যাওয়ায় এবং বাঁকা সেই সময় খুবই মানে নোংরা আবর্জনায় ভর্তি থাকার জন্যে শহরবাসীর বা ট্রাস্টবোর্ডের সদস্য এবং বর্ধমানের মানুষের, যেহেতু সর্বমঙ্গলা মায়ের সব ব্যাপারে একটা সেন্টিমেন্ট জড়িত, সেহেতু সর্বমঙ্গলা মায়ের ঘট তোলার ব্যাপারটা আবার কৃষ্ণসায়রেই ফিরে যায়। তার কারণ রাজার ট্র্যাডিশন অনুযায়ী ঘট কৃষ্ণসায়র থেকেই উঠত। তো প্রতিপদের দিনে আমাদের মন্দির থেকে এই রৌপ্য নির্মিত ঘট শোভাযাত্রা সহকারে ঘোড়ার গাড়িতে করে কৃষ্ণসায়রে নিয়ে যাওয়া হয়, যেটা চান্দিঘাট, বর্ধমান ইউনিভার্সিটি যে হেলথ সেন্টার আছে ওই ঘাটটা চান্দিঘাট, ওখান থেকেই ঘট উত্তোলন হয়। আচ্ছা, সময়টা যদি একটু বলেন। এই বছরের সময়টা আমরা, যদিও কার্ডে আমাদের লেখা থাকছে 7টা, কিন্তু আমরা 8টার মধ্যে মন্দির থেকে বেরোবো এবং 9:24 মধ্যে আমাদের ঘট প্রতিস্থাপনের কথা। সুতরাং 8টায় আমরা বেরোলে 9টার মধ্যে আমরা আবার মন্দিরে ফিরে আসতে পারবো। তারপরেই আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর প্রত্যেকবারের মতো এবছরেও আমাদের ডিএম ম্যাডাম, এসপি সাহেব, বিধায়ক খোকন দাস, আমাদের ট্রাস্ট কমিটির যিনি সভাপতি হন, তিনি বাই ভার্চু অফ হিজ পোস্ট, তিনি আমাদের বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার। আরও খবর ছিল 2 মন্ত্রী মহোদয়ও এসে পৌঁছাবেন, প্লাস বর্ধমানের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা, বর্ধমানের শিল্প সংস্কৃতি জগতের বিভিন্ন মানে বিখ্যাত ব্যক্তি, কলাকুশলীরা সবাই থাকে, বর্ধমানের বিভিন্ন মানুষ। এই শোভাযাত্রা করে আমরা বিসি রোড হয়ে আমরা চান্দিঘাটে নিয়ে যাই, আর তারপরে আবার ওই রাস্তায় আবার আমরা এই বোরহাট উত্তর ফটক হয়ে আবার আমরা ব্যাক করি। তো এটাই এখন অবধি প্রোগ্রাম হয়ে আছে। প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে আদিবাসী নৃত্যের যে দল, তারা থাকছে। আচ্ছা, মানে ঘট উত্তোলন যে শোভাযাত্রা, এছাড়া থাকছে ঢাকি, প্রায় আমাদের 25টা ঢাকির একটা দল থাকে, তার সাথে 2টো ক্লাব ব্যান্ড, এমনি তাসা পার্টি, ব্যঞ্জো পার্টি, এরা থাকছে 2জন। তার বর্ধমানে বেশ কিছু নাচের স্কুল, তারা দলবদ্ধভাবে প্রসেশনে নাচ করতে করতে শিক্ষার্থীদেরকে নিয়ে নাচ করতে করতে যায় এরকমই। আর বেলুন টেলুন দিয়ে সমস্ত সাজিয়ে মাকে আমাদের নিয়ে যাওয়া হয় ঘট।
এখন অবধি এটাই প্রোগ্রাম হয়ে আছে এবং আচ্ছা। তারপরে আমরা ঘট উত্তোলন করে মন্দিরে ফিরে আসার পরে মায়ের ঘট প্রতিষ্ঠাপন হয়ে যাওয়ার পরে আমাদের যে নাটমঞ্চ আছে সেই নাটমঞ্চে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর কি। আচ্ছা। এই মায়ের কিছু আগমনী গান, হুম। কিছু ধর্মীয় গান, আমাদের যে সমস্ত মহারাজেরা উপস্থিত থাকেন, যেমন আগামীকাল আমাদের ঘটের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশন বাজেপ্রতাপপুর, আচ্ছা, ওনার যে সম্পাদক মহারাজ মনোরঞ্জন মহারাজ অজ্ঞানন্দজি, এবং থাকবেন আমাদের দুর্গেশানন্দজি মহারাজ সারদা মঠের। আচ্ছা। আরও অনেকেই আমাদের নেমন্তন্ন করা আছে। সুভাষপল্লী সারদা মঠে যে দুর্গেশানন্দজি মহারাজ, সন্তু মহারাজ বলে আমরা যাকে চিনি, উনিও খুব বড় মায়ের ভক্ত, এনারা সবাই থাকবেন। তারপরে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথমেই আমাদের যখন অনুষ্ঠানটা শুরু হবে, তো এই দুই যে মহারাজ থাকবেন তাদের আশীর্বাণী নিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু হবে। এটা কালকের অনুষ্ঠান। হ্যাঁ, এরপরে কালকে দিনের বেলাতে এটা করি, আমাদের দিনের বেলার প্রোগ্রাম শেষ। এরপরে তো পরপর প্রত্যেক দিন নবম দিনের মানে একদম যেমন হয় সেইভাবে দিনের আমাদের পুজোটা হবে। আচ্ছা, সেটা পরপর তো ওই 9 দিনের ধরুন বিভিন্ন অনুষ্ঠান কি আরও থাকে? হ্যাঁ, এবার বলি, আমাদের এই প্রতিপদের পরের দিন থেকে প্রত্যেক সন্ধ্যায় মায়ের যে নাটমঞ্চ আছে, ওই আমাদের আটচালা যেখানে ভোগ খাওয়ানো হয়, সেখানটাতে প্রত্যেক সন্ধ্যাবাদে সাংস্কৃতিক অনুষ্ঠানের আচ্ছা ব্যবস্থা আছে। প্রত্যেক দিন আছে। একদিন বর্ধমান সাহিত্য পরিষদের আছে, একদিন বর্ধমান সংস্কৃতি পরিষদ ওরা করবে। আচ্ছা। বিভিন্ন নাচ গানের টিম বা বিভিন্ন এই গানের টিম, তারাও সবাই এই কটা দিন অনুষ্ঠান করবে মন্দিরের ইয়েতে। ষষ্ঠীর দিনটা বাদ থাকে, কারণ ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলায় আমাদের ওই যে বেল বরণ, দেখবেন সর্বমঙ্গলা মন্দিরে একটি গাছ আছে একদম মায়ের সামনাসামনি আমাদের নাট মন্দিরের গায়ে, যে গাছটাতে আমাদের এই বেল বরণ পুজোটা হয়। এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে, এই একটা গাছের মধ্যে বেল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ একসঙ্গে হয়ে আছে আর কি। জায়গাটা মানে এটা অনেক পুরনো গাছ, এবং যারা অনেকে এই সমস্ত বিষয় নিয়ে জানেন বা অনেক আধ্যাত্মিক লোকজন যারা এই সমস্ত দেখে, তারাও বলেছে যে একটা মন্দিরে যদি এই ধরনের গাছ থাকে মানে সেটা খুব মানে মঙ্গলজনক। ওই গাছের তলায় আমাদের যে বেল বরণ এবং মায়ের যে বোধন উৎসবটা, সেটা ষষ্ঠীর দিন সন্ধেবেলায় হবে। এবং তারপরে সপ্তমীতে আমাদের সারাদিন ধরেই প্রোগ্রাম চলবে। অষ্টমীর দিনে সন্ধি পুজো, এবারে অষ্টমী নবমী খুবই কাছাকাছির মধ্যে, তার মধ্যেও আমাদের ওই দিনে যে একটা বস্ত্র বিতরণের ব্যাপার থাকে, সেই বস্ত্র বিতরণটা আমাদের করে দেওয়া হবে। আর তার সাথে আমাদের প্রত্যেক দিনই ভোগের ব্যবস্থা থাকছে। নবমীতে একটা ভোগ আমাদের দেওয়া হয়, সেটা সকলকে বিনামূল্যে যতক্ষণ আমাদের লাইন থাকে এবং যতক্ষণ আমাদের কাছে মালসা থাকে আমরা দিয়ে যাই। গত বছরে আমরা বিকেল 4টে অবধি প্রায় 5000-এর ওপর ভোগ মানুষকে দিয়েছিলাম। এবারও সেটার আমাদের টার্গেট আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু এখনও ওই নবমী আর অষ্টমীর যে ব্যাপারটা খুবই একটা সন্ধিক্ষণের মধ্যে আছে এবং তার পরেই দশমী হয়ে যাচ্ছে, আমরা এবং যার জন্যে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে অষ্টমী আর নবমী শেষ হওয়ার পরেই ওই ভোগটা আমরা মাকে নিবেদন করতে পারবো কিনা। কারণ আমরা তো মাকে ভোগ নিবেদন না করে তো আমরা সেই ভোগটা মানুষকে দিতে পারি না, দেওয়ার জন্যই তো দেওয়া নয়। তো এটা একটা আছে। আর তার সঙ্গে আমাদের নবমীতে যে নবকুমারী পুজো হয়, এটা সর্বমঙ্গলা মন্দিরের একটা অত্যন্ত মানে খুবই মানে গুরুত্বপূর্ণ শুধু নয়, এবং খুব একটা পপুলার প্রোগ্রাম। প্রচুর মানুষের ভিড় হয় ওই সময়। প্রথম থেকেই হয়ে আসছে। আগে এক সময় হতো, পরবর্তী সময় বন্ধ হয়েছিল, কিন্তু আবার নতুন করে গত প্রায় 20-22 বছর ধরে হচ্ছে। তবে এখন আকারটা অনেক বৃদ্ধি হয়েছে, ফর্মটা অনেক চেঞ্জ হয়েছে। আগে যেভাবে কুমারী পুজো হতো, এখন কুমারী পুজোর সিস্টেমটাই পুরো আলাদা হয়ে গেছে। খুব ভালোভাবে জিনিসটা করা হচ্ছে এবং প্রচুর মহিলারা এই পুজোয় যোগ দেন। 9টা কুমারীকে 9টা বয়সের, 9টা কুমারীকে 9টা বয়সের, 9টা আলাদা বয়স এবং 9টা নাম দিয়ে তাদেরকে পুজো করা হয়। আচ্ছা, এই 9 জন কুমারী কি সাধারণত বর্ধমান শহর থেকেই ম্যাক্সিমাম বর্ধমান শহর থেকে হয়। আমরা আগে থেকে বলি, সারা বছর ধরেই এই ব্যাপারে খোঁজ নিতে আসে। তাদের মধ্যে যাদেরকে আমরা সিলেক্ট করা হয়, ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করে তারা সবাই হয়তো বাবা ব্রাহ্মণ মা নন, মা ব্রাহ্মণ বাবা নন, এরকম অনেক ক্ষেত্রে হয়। কিন্তু মন্দিরের যা নিয়ম, যেটা আমরা তো
নতুন করে কিছু করছি না, যে ট্র্যাডিশনটা হ্যাঁ, চলে আসছে, যে হ্যাঁ। প্রথাটা চলে আসছে, সেই প্রথাটাকেই আমরা মেনে পুজোটা করছি। সেই জায়গা থেকে আমাদের এখানে কিন্তু একদম সিস্টেম যে বাবা মা উভয় ব্রাহ্মণ হতে হবে। আচ্ছা, যে কুমারীদের আমরা সিলেক্ট করি, বাবা মা উভয় ব্রাহ্মণ। তার মধ্যে ব্রাহ্মণ মানে শুধু বাঙালি ব্রাহ্মণ বলে নয়, হ্যাঁ, এই যারা কনৌজি ব্রাহ্মণ থাকে, হুম, মিশ্র, দ্বিবেদী, চতুর্বেদী, এই ধরনের যারা থাকেন, তেওয়ারি, মানে অবাঙালি ব্রাহ্মণও চলবে, কিন্তু ফাদার এবং মাদার দুজনেই যদি ব্রাহ্মণ হয়, তাহলে এটাই ভালো হয়। আমাদের কাছে ইয়ে। আর যে 9টা কুমারীকে আমাদের পুজো করা হয়, তাদেরকে বরণ করা হয় আমাদের 9জন মন্দিরের পুরোহিত মশাই তাদের সামনে বসে, তাদেরকে প্রত্যেকে আলাদা আলাদা করে পুজো করেন। আচ্ছা, এবং আমাদের 9জন কুমারীর জন্য আলাদা আলাদা শাড়ি এবং তাদের সাজের যে জিনিস 9জনের জন্য আলাদা আলাদা করে সমস্তটাই জোগাড় করে রাখা থাকে। আর 9জনকে ওখান থেকে পুজো করিয়ে নিয়ে যাওয়ার পরে তাদের প্রত্যেককে আমাদের ঠাকুর মশাইরা কোলে করে তুলে নিয়ে গিয়ে মায়ের সামনে নিয়ে যান, নিয়ে মায়ের ওখানে তাদের একটু কিছু ধর্মীয় ক্রিয়াকলাপ থাকে, সেটা করে তারপরে আবার তাদেরকে দিয়ে আচ্ছা, এই দেয়। প্রক্রিয়াটা মোটামুটি কতক্ষণ সময় লাগে? মানে এই ওদের তো একটানা নবকুমারী বসে থাকতে পুজো হয়। যেটা, এটা প্রায় 1.5 ঘন্টার ব্যাপার। মানে অতক্ষণ ওদেরকে ওখানে বসে থাকতে হয়, প্লাস আগে থেকে তাদের সকাল থেকে চলে আসতে হয়, কারণ সবাই তো সেই যে আসে, তারপরে আমাদের একটা জোগাড় না, এই করার ক্ষেত্রে ব্যাপার তো থাকে। কিছু অসুবিধারও সৃষ্টি হতে পারে, মানে সবাই তো ধরুন এক বয়সের নয় বললেন, এবার অসুবিধা হয় কি, যখন পুজো চলে তখন ছোট বাচ্চারা অনেকে কেঁদে ওঠে হ্যাঁ, বা বিরক্ত হয়, কিন্তু হ্যাঁ, তাদের বাবা মারা থাকে তো। কিন্তু সাধারণত পুজোটা যখন চলে না, তখন এখন অবধি খুব একটা অসুবিধা কিছু হয়নি, সবাই খুব ইয়েভাবেই মায়ের কৃপাতে কিছু অসুবিধা হয় না। একটু ঘেমে টেমে যায়, যদিও পাখা টাকার আমরা পর্যাপ্ত ব্যবস্থা করি, ভয় পেয়ে যায় যে কি হচ্ছে না হচ্ছে। সব থেকে বড় সমস্যা পুজোটা হয়ে যাবার পরেই এত মানুষ তাদেরকে সেই প্রণাম করার জন্য আসেন, প্লাস প্রত্যেকে তাদেরকে দক্ষিণা দেন, হ্যাঁ, অনেকে গিফট ফিফট চকলেট ফকলেট যে যেমন পারে দেয়, কেউ শাড়ি, ড্রেস মেটেরিয়াল, কেউ টাকা, আচ্ছা, মানে বিভিন্ন রকম দেয় আর কি। আচ্ছা, ওইখানটা ভীষণ হুড়োহুড়ি হয়ে যায়। তো ওইটা আমরা একটু সিস্টেমে এই বছর করার চেষ্টা করেছি। প্রশাসন থাকে, পুলিশের প্রচুর ব্যবস্থা থাকে সর্বমঙ্গলা মন্দিরে, মানে প্রত্যেক পুজোতে সর্বমঙ্গলা মন্দিরে সিভিক ভলেন্টিয়ার আর এমনি পুলিশ প্লাস তার সঙ্গে মহিলা পুলিশ মিলিয়ে পার ডে প্রায় 150-র ওপর পুলিশ পোস্টিং থাকে। আচ্ছা, পুজোর কটা দিন একবারে আপনার বিশ্ব রোডের মুখ থেকে, কারণ প্রচুর জ্যামের ব্যাপার থাকে, রাস্তাটার উপর দিয়ে প্রচুর জ্যামের সৃষ্টি হয়, সেই জন্য প্রায় 150 মতো পুলিশ থাকে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখার জন্য। যাই হোক, সেটার জন্য আমরা বিরাট একটা সুবিধা আমরা। আচ্ছা, এই 9 দিন ব্যাপী যে পুজোটা হয় বললেন, এটা কি সাধারণ পাঁজি মেনে হয় নাকি সর্বমঙ্গলা মায়ের কোনো আমাদের যে এই যে দৃক সিদ্ধান্ত, যেটা এমনি নর্মাল যে সিদ্ধান্ত চলে পাঁজিতে যেটা চলে, সেই সিদ্ধান্ত অনুযায়ী মায়ের পুজো কিন্তু ট্র্যাডিশনালি হয়ে আসছে। আচ্ছা, বিশুদ্ধ সিদ্ধান্ত একটা আছে, অন্যান্য যে সিদ্ধান্ত আছে আমাদের সেভাবে হয় না। পাঁজিতে যেটা কমন, এই গুপ্ত প্রেস বা প্রেসে যে পাঁজি থাকে, এটা কমন ওইভাবেই যেহেতু চলে আসছে, আমরা নতুনভাবে সেটা কিছু ইয়ে করার মোটামুটি পুজো সম্পর্কে জানা গেল। এবার আপনাদের যে পুজোটা হয়, মানে মন্দিরে যে পুজোটা, ওটা তো ওই মায়ের মূর্তিটাতেই হয়? মায়ের মূর্তিটাতে হয়, শুধু আলাদা করে ঘট প্রতিস্থাপন করা হয়, আর তার সঙ্গে কলা বউ রাখা হয়। তাহলে ওই জন্যই জানতে চাইছি, তাহলে 9 দিন ব্যাপী যখন পুজোটা হয়ে গেল, এবার সমাপ্তি পর্যায়ে দশমীর দিন সকালবেলায় অপরাজিতা পুজো, দেবীকে দর্পণে দেখানো, এই সমস্ত যে ব্যাপারগুলো আছে সমস্তটা করে নেওয়ার পরে ওই দিন বিকালবেলায় দশমীর দিন যে টাইমটা আছে, সেই টাইমটার পরে আবার কৃষ্ণসায়রে এই ঘট নিয়ে গিয়ে ঘট বিসর্জন করে, সেই বছরের মতো পুজোর পরিসমাপ্তি। আচ্ছা, বেশ, পুজো সম্পর্কে অনেক কিছু জানা গেল, আশা করি আপনারাও শুনলেন। এরপর আরও কিছু প্রশ্নোত্তর আসবো আমরা, আপনারাও শুনতে পারবেন এখান থেকে। সর্বমঙ্গলা মায়ের পুজো খুবই ঐতিহ্যমণ্ডিত একটা পুজো। এখানে আগে আমরা যখন ছোট ছিলাম, আমি কয়েকবার গিয়ে দেখে এসেছি, ওই যেটা কামান পোড়ানো হতো, পরবর্তী সময় এক সময় ওটা বিস্ফোরণ ঘটে নষ্ট হয়ে যায়। তো শুনেছি ওই কামান ফোটানো দেখে এসেছি, এবং শুনতাম যে ওই কামানের আওয়াজে নাকি বর্ধমান জেলার আশপাশে মানে যতটা ওই আওয়াজ যেত, ওই আওয়াজটা শুনে তারপর পুজো শুরু হতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। এবার কামানটা তো এখন নেই আর, তো এই চাহিদাটা কি এখনো মানুষের মধ্যে আছে? বলি, কামান বিস্ফোরণ হয়েছিল এবং সেই বিস্ফোরণের কারণে 2জন মানুষের প্রাণহানি হয়েছিল, এবং সেই প্রাণহানি হয়ে যাওয়ার পরে সর্বমঙ্গলা যে ট্রাস্ট বোর্ড, সেই ট্রাস্ট বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছিল, এবং হাইকোর্টে মামলা, যাই হোক, তারপর মামলা নিষ্পত্তিও হয়ে গিয়েছিল।
ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে লিখিতভাবে ব্যাপারটা দেওয়া টেওয়ার পরে হাইকোর্ট তারপর সেটাকে কনসিডার করে তারপর মোকদ্দমা শেষ হয়ে গিয়েছিল। তো তখন থেকে প্রথাটা বন্ধ হয়ে গেছে, ওই কামান ফোটানোর প্রথাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকের দিনেও আপনাকে বলি, মানে তখন যে ওই কামানের আওয়াজে, আমরাও ছোটোবেলায় ওই আওয়াজ পেয়ে নিজের পাড়ার পুজোতে যখন থাকতাম তখন দেখতে পেতাম যে কামানের আওয়াজটা পাওয়ার সাথে সাথেই জয় মা বলে সবাই চেঁচিয়ে উঠলেন, দিয়ে বলি হতো। এখন বর্তমানে মন্দিরে পশু বলি নিষিদ্ধ হয়ে গেছে। বর্তমানে সৌমিত্র মোহন সাহেব ডিএম ছিলেন যে সময়, সেই সময় আমাদের মন্দিরে কেন অনেক জায়গাতে 16 সাল নাগাদ। আচ্ছা, শুধু আমাদের মন্দিরে নয়, বর্ধমানে অনেক মন্দিরেই ওই ইয়েটা বন্ধ হয়ে গেছে, বলি বন্ধ হয়ে গেছে। এই বলি বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের অন্যান্য যে কলা, আখ, চাল কুমড়ো এই সমস্ত যে আছে, এরকম 6টা-7টা উপাদানের বলি আমরা দিই। আচ্ছা, আর এই সন্ধি পুজোর যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাতে আমাদের ঠাকুর মশাইরা যারা থাকেন, একজন দায়িত্ব, তিনি ওই পলটা গুনে ওই সন্ধিক্ষণের টাইমটা ঘোষণা করে, 1 পল 2 পল করে করে গুনে গুনে ওটা করে প্রাচীন রীতি অনুযায়ী। যে ঘড়িটা দেখে করা হয়, আমরা দুটো ঘড়িকে মন্দিরের একদম যেটা আমাদের স্ট্যান্ডার্ড টাইম, সেই টাইম অনুযায়ী আমরা সেই ঘড়ি দুটোকে ওখানে লাগিয়ে রাখি এবং তার টাইমটাকে মানে প্রত্যেকটা মুহূর্তে মনিটর করা হয়। এবং ঠিক চলছে অষ্টমীর দিন বা তার আগের দিন বা সপ্তমীর দিন বা ষষ্ঠীর দিন বহু এলাকার, বহু পাড়ার পুজো বা বহু শহরের যাদের বাড়ির পুজো আছে, তারা এসে ওই ঘড়িটা মিলিয়ে নিয়ে যান এবং ওই ঘড়িটার টাইম দেখি তারা নিজেদের জায়গায় করে নিয়ে যান। আর আমাদের যে নির্ঘণ্ট তৈরি হয়, এখন দেখবেন আমাদের মায়ের নিজস্ব পেজ আছে, সর্বমঙ্গলা মায়ের পেজ আছে। সবাইকে বলবো যে যারা আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যারা আছে, তারা সবাই যদি ওই মায়ের সর্বমঙ্গলা মায়ের যে পেজটা আছে ফেসবুকে, সেই পেজটাকে একটু লাইক করে দেন বা অনুসরণ করেন, তাহলে এভরি আপডেটস প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে তার কিন্তু খবর ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের বর্ধমানে প্রথম নির্ঘণ্ট কিন্তু আমাদের তৈরি হয় সর্বমঙ্গলা মায়ের 15ই আগস্টের পরেই আমাদের নির্ঘণ্ট তৈরি হয়ে যায় এবং আমাদের নির্ঘণ্ট দেখেই বহু জায়গায়, বহু পাড়ার বা বাড়ির। এবার কয়েকটা প্রশ্নে চলে আসি, যেগুলো অনেকেই জানতে চান আর কি, যদি আপনার মাধ্যমে সেই উত্তরগুলো আমাদের দর্শকরা বা বর্ধমানের বা বর্ধমান ছাড়িয়েও যাদের এখানের সঙ্গে যোগাযোগ আছে, সর্বমঙ্গলা মন্দিরের সঙ্গে যারা এখানে আসতে চান, আশা করি তাদের প্রত্যেকেরই কোনো না কোনো কাজে লাগবে। এই যে পুজোর সময় ধরুন কেউ হয়তো এখানে ভোগ নিবেদন করতে চান বা ভোগ খেতে চান, তাহলে সেই ব্যবস্থাগুলো কি, যোগাযোগ করবেন কিভাবে তারা? বর্ধমানের আমাদের যে সর্বমঙ্গলা মন্দিরে এই ষষ্ঠী থেকে দশমী বসে ভোগ খাওয়ার কোনো সিস্টেম নেই। আচ্ছা, পয়লা বৈশাখ, বিপত্তারিণী পুজো, দুটো বিপত্তারিণী পুজো, দুর্গা পুজোর কটা দিন, নবান্ন, এই কটা দিন আছে যেদিনে মন্দিরে বসে খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। সবটাই মালসার উপরে দিয়ে দেওয়া হয়, মানে এই দিনগুলোই ভিড় বেশি থাকার জন্য, কারণ বসিয়ে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না। আমাদের এবছরে যে সিস্টেম আছে, ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিন অগ্রাধিকার ভিত্তিতে আমাদের 600 করে ভোগ আমরা বিতরণ করব, সবটাই মালসার। আর নবমীর দিন যে ভোগটা হয় সে ভোগটা ফ্রি, লাইনে দাঁড়াতে হবে, যতক্ষণ আমাদের থাকবে ততক্ষণ মানুষ পাবেন। আর এমনি সাধারণত সারা বছর যেদিনকার ভোগ তার আগের দিন সকাল 10:30 থেকে কুপন দেওয়া চালু হয়, তার পরের দিন বেলা 10:30। আমাদের প্রত্যেক ভোগের কোটা হচ্ছে 400, বসে খাওয়া 50 টাকা আর নিয়ে যাওয়া 60 টাকা। মালসায় যেটা আমরা নিয়ে যাই সেটা হচ্ছে 60 টাকা আর বসে খাওয়া 50 টাকা। সাধারণত এলে রোজই ভোগ পাওয়া যায়, যদিও আমাদের হিসাবে 365 দিনের মধ্যে আমাদের মোটামুটি 350 দিনই আমাদের পুরো ভোগের যে কোটাটা থাকে সেটা কমপ্লিট হয়। আচ্ছা, মানে ওখানে একটাও পড়ে থাকে, বোর্ডে গিয়ে যোগাযোগ, আমাদের ওখানে যে অফিস আছে সেই অফিসে গেলেই আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা, কেউ তো মনে করুন ভোগের খরচটাও বহন করেন অনেক। ভোগের খরচটার কথা বলি, ভোগের খরচটাও আগে একটু বেশি ছিল। আচ্ছা, বেশি ছিল বলতে আগে 2000 টাকা একদিনের ভোগের খরচ ছিল, কিন্তু পরবর্তী সময় আমাদের ট্রাস্ট বোর্ডের সিদ্ধান্ত হয়ে এটাকে চেঞ্জ করা হয়েছে, কারণ অনেকের কাছে 2000 টাকাটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। এবারে বিভিন্ন মানুষ তো তারা হয়তো 2000 টাকা অ্যাফোর্ড করতে পারেন না, সেই জন্য এটা ঠিক হয়েছে। আগে ছিল
একজন দেবে 2000 টাকা, একজনেই তার নামেই পুজো সংকল্প সবটা হবে। এখন যেটা নিয়ম করে দেওয়া হয়েছে, 1000 টাকা যিনি দেবেন সেদিন তার নামে ভোগ নিবেদন করা হবে এবং তাদের নামে পুজো পাঠ সবটা হবে। এবং একের জায়গায় 5 জন যদি 1000 টাকা করে দেন, 5 জনের নামেই সেদিকে পুজো সংকল্প যেটা আছে সেটা করা হবে। আর এই যারা 1000 টাকা দেবেন তারা কি পাবেন, সকালবেলা মায়ের যে প্রসাদ হয় সে প্রসাদটা পাবেন এবং দুপুরবেলা যে মাল সাথে ভোগ দেওয়া হয় 5টা ভোগ তাদেরকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার ধরুন মনে করুন বর্ধমানের বাইরে থেকে যারা আসছেন বা অনেক দূর থেকে, হয়তো জেলার বাইরে থেকে, তারা এসে যদি মনে করুন পুজোর কদিন থাকতে চায় মন্দিরে বা আশপাশে, থাকার কি ব্যবস্থা আছে? আমাদের যে গেস্ট হাউস আছে, আমাদের গেস্ট হাউস সারা বছরেরই খোলা থাকে। আচ্ছা, তো সারা বছর খোলা থাকার জন্যে আমাদের যে রুমগুলো আছে, আপাতত আমাদের 6টা রুম আছে, তার মধ্যে একটা রুম এসিও আছে। আচ্ছা, এবং আমাদের ওই এসি রুমটার ভাড়া 1000 টাকা। আচ্ছা, আর অন্যান্য যে রুমগুলো আছে 500 টাকা 600 টাকা পার ডে। এবং আমাদের ওই এক একটা ঘরে যেভাবে খাট বিছানার ব্যবস্থা করা আছে, এক একটা ঘরে মিনিমাম 5 জন 6 জন করে থাকতে পারবে। আচ্ছা, এবং আমাদের সারা বছর ধরেই কিন্তু আমাদের এই ঘর ভর্তি থাকে। এটা যদি আরেকটু পরিষ্কার করে বলেন, যারা শুনছেন তাদের সুবিধা হবে। ওই যে 1000 টাকা বা যেটা বললেন, যেটা আমাদের এসি ঘর আছে 1000 টাকা পার ডে পার হেড না, পার ডে ওই ঘরটার ভাড়া হচ্ছে 1000 টাকা। আচ্ছা, ঘরটার ভাড়া। আচ্ছা, ওর ভিতরে যে খাট আছে তাতে 4 জন আরাম করে শুতে পারবে। আচ্ছা, এবং নিজস্ব যদি বিছানা বা ইয়ে থাকে, আশেপাশে যা জায়গা আছে মেঝেতেও 3-4 জন শুয়ে যেতে পারবে। আচ্ছা, এই যে বিভিন্ন বিয়ে বাড়ি বা ইয়ের প্রোগ্রামে যারা নেয়, তারা অনেকেই মায়ের ওই ঘর ভাড়া নেন। ওই ঘরগুলো 600 টাকা 700 টাকা ভাড়া, এক একটা ঘরে 10 জন আরামসে থাকতে পারে। আচ্ছা, আচ্ছা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটার অ্যাটাচ বাথ আছে, আবার কমন বাথও আছে। আবার ছোট ঘর আছে একটা, সেটা আপনার 2টো বেডের। এই বিভিন্ন পরীক্ষার্থী যারা বিভিন্ন জায়গা থেকে পরীক্ষা দিতে আসে, 4 দিন 5 দিনের জন্য থাকে টানা পরীক্ষা দেওয়ার জন্য, সেগুলো দুজনে যদি 500 টাকা ভাড়া, দুজন মিলে নিয়ে নিলে এক একজনের 250 করে পড়ে। হ্যাঁ, তো তারা পরীক্ষা কদিন 5 দিনের জন্য ভাড়া নেয়। খুঁটিয়ে জিজ্ঞেস করলাম কারণ যারা শুনছেন তাদের ক্ষেত্রে অনেকটা, হ্যাঁ, এটা মন্দিরে এসে যোগাযোগ করলে সুবিধাজনক হবে। এটা মন্দিরে যোগাযোগ করলে, আমরা যারা লোকাল থাকি আর কি, স্থানীয় অঞ্চলে, এদের ক্ষেত্রে তো গিয়ে খোঁজ খবর নেওয়াটা সুবিধাজনক। যারা বাইরে থেকে আসবেন তারা যাতে যোগাযোগ করতে পারেন, এরকম যদি কোনো ফোন নাম্বার আমি আপনাকে একদম ইন্টারভিউয়ের শেষে আমি আপনাকে ফোন নাম্বার দিয়ে দিই। আচ্ছা, আর বেশি দূর টানবো না অনুষ্ঠানটাকে। এবার জানতে চাইবো যে পুজোতে তো ধরুন অনেকে মাকে অনেক কিছু নিবেদন করেন, শাড়ি, গহনা, আলতা, সিঁদুর, এগুলো তো এবার জমে 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 আশা করি অনেক হয়। এগুলো কি করা হয়? এই ব্যাপারে বলি, আমাদের সর্বমঙ্গলা মন্দিরে একটা বহুকালের সিস্টেম আছে। সারা বছর ধরে যে টুকরো সোনা, রূপো এবং ওই জাতীয় জিনিস জমা পড়ে, প্রত্যেকটাই পরে কিন্তু বিলের মাধ্যমে। আচ্ছা, এবং যারা দেন তারা প্রত্যেকে বিল নেন, রসিদ নেন, এবং সেই বিলের এগেনস্টে অনেকে বলে আমি দিলাম, আমাকে দাদা আমি পরশুদিন 5টা ভোগ নেব, ধরুন বলে যে আমি, আমরা তাদেরকে সেগুলো অ্যালাউ করে দিই। এই যে প্রত্যেকটা এন্ট্রি এবং আমাদের রেজিস্টারে থাকে, সেই রেজিস্টারে থাকা সেই গহনা আমাদের মন্দিরে যে নিজস্ব লকার আছে সেখানে সেগুলো রাখা থাকে। বছরের শেষে এই মহালয়ার কয়েকদিন আগে, আমাদের গত মাসের সেপ্টেম্বর মাসের 14 এবং 15 তারিখ, এই 2 দিন এই বছরে হয়েছে, এই সমস্ত সোনার উপর যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা একটা জায়গায় ডিসপ্লে করি। এবং তার আগে এটার সম্পর্কে প্রচার হয়, প্রচুর মানুষের ভিড় হয়, অনেকেই ওই জিনিসগুলোকে ওখান থেকে কিনে নেয়। বর্ধমানের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ীরা, যেমন রামচন্দ্র দাস, অনন্তলাল দাস, তাদের রিপ্রেজেন্টেটিভ থাকে, আরও 2-3 স্বর্ণকারের রিপ্রেজেন্টেটিভ থাকে, তারা ওই জিনিসটাকে ভ্যালুয়েশন করে একটা দাম ঠিক করে দেন। মানে শুধু সেই দিনে যে সোনার উপর রেটটা কাগজে যেটা দেখা যায়, সেই রেট অনুযায়ী যা ওজন হয় ওনারা যন্ত্রপাতি নিয়ে যান, ওরা মেপে দেখে নিয়ে সেই অনুযায়ী দামটা ধার্য করে সেই টাকাটা দিয়ে মানুষ ওটাকে একটা মায়ের আশীর্বাদী জিনিস হিসাবে কিনে নিয়ে যায়। তার সাথে শাড়িগুলো যে সারা বছর যে শাড়ি থাকে, সেই শাড়ি আমাদের মন্দিরে জমা থাকে, সেই শাড়িগুলো আমরা
ওই নিলাম আকারে যে শাড়িটার দাম বাজারে 2000 টাকা, সেটার দাম 1000 টাকা। বর্ধমানে 2-3 জন বড় কাপড়ের ব্যবসাদার আচ্ছা তাদের লোক পাঠান, তারা গিয়ে শাড়িতে দামগুলো ফেলে আসে। আচ্ছা, যার জন্য আমাদের এই দুদিন শাড়ির এবং নিলামের কেনার জন্য প্রচুর মানুষের ভিড় হয়, ওখান থেকে সবাই কিনে নিয়ে যান। এই যে শাড়িগুলো নিলাম হয়, যেগুলো বিক্রি না হয় বা তার আগেই আমরা গোটা 10 বেনারসি প্রত্যেক বছর আলাদা করে রেখে দিই। আমাদের ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যানের রেকমেন্ডেশনে বা আমাদের এমএলএ রেকমেন্ডেশনে বা লোকাল কাউন্সিলরের রেকমেন্ডেশনে বা কারো পরিচিত লোকের রেকমেন্ডেশনে গরিব মেয়েদের বিয়েটির পারপাসে যদি আমাদের ট্রাস্ট বোর্ডের কাছে যেগুলো আসে, আমরা তাদেরকে ওই শাড়িগুলো দিই। আচ্ছা, মানে ওই বেনারসি এটা কি নিজেদের উদ্যোগে করেন না, তাদেরকে আবেদন করতে হয়? না, তারা খবর নিয়ে আসে, কারো মাধ্যম দিয়ে রেকমেন্ডেশনে আসে, আমরা তাদেরকে সেই শাড়িটা দিই। আচ্ছা, আর এই নবমীর দিনে কিংবা অষ্টমীর দিনে বা সপ্তমীর দিনে যেদিন আমরা সুযোগটা পেয়ে যাই, আগে থেকে ঘোষণা করে দিই, আমরা প্রায় 200 মতো শাড়ি, ছাপা শাড়ি যেগুলো হয়, এটা আমরা ওই আমাদের ওখানে যারা ভিখারিরা আছে বসে থাকে সারা বছর, তাদের মধ্যে বিলি করা হয়। আর কিছু কুপন করে করে বিভিন্ন এলাকায় আমাদের ট্রাস্টের যারা সদস্য আছে তাদের মাধ্যম দিয়ে বা অন্যান্য আমাদের যে সমাজসেবী ব্যক্তি আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের মাধ্যম দিয়ে সেগুলোকে বিলি করে দেওয়া হয়। সেই বিলিটা আমরা সপ্তমীর দিনে কিংবা অষ্টমীর দিনে যেদিন সুযোগ পাওয়া যায়, এবছর মনে হচ্ছে আমাদের কোনো সপ্তমীর দিনেই করতে হবে, কারণ অষ্টমী নবমী আমরা কোনো সুযোগ পাবো না, সময় পাবো না, তো সেইভাবে আমরা ওগুলোকে বিলি করে দিই। আর এই যে শাড়ি যেটা নিলাম করা হয় আর এই যে গয়নাতে যেটা নিলাম করা হয়, এই বিক্রয়লব্ধ অর্থটা পুরোটাই ট্রাস্টের অ্যাকাউন্টে জমা পড়ে। আচ্ছা, এবং এই টাকাটা আমাদের মায়ের পুজোতে খরচা হয়। অতটা লাগে না, যদিও অনেকটাই হয়। এবছরে আমরা শাড়ি গয়না বিক্রি করে প্রায় 8.5 লাখ টাকা আমরা পেয়েছি। আচ্ছা, 8,50,000 টাকার মতো আমরা পেয়েছি এই কারণে, কারণ এই বছরে সোনার দামটা খুব বেড়ে যাওয়ার জন্য দামটা আমরা পেয়েছি, সেই টাকা আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তার থেকে একটা অংশে আমাদের মন্দিরের রং, পুজোর সমস্ত খরচা, সমস্তটাই ওখানে। আচ্ছা, এই যে নিলামের ব্যাপার যেটা বললেন, ওটা কি বছরে একবারই হয়? ওটা বছরে একবারই, মোটামুটি সেপ্টেম্বর মাসেই হয়। আচ্ছা, আর যে কোনো ক্ষেত্রে যোগাযোগের কি ওই নাম্বারটাই, যেটা যোগাযোগের নাম্বার ওইটাই? আচ্ছা, আপনাদের কাজে লাগতে পারে নাম্বারটা, আপনারা যদি মনে রাখেন বা লিখে রাখেন, ওই নাম্বারে আপনারা সমস্ত বিষয়ে খোঁজখবর নিতে পারেন, সর্বমঙ্গলা মন্দির সংক্রান্ত যাবতীয় বিষয়ে। আচ্ছা, এবার একটা বিষয়ের কথা বলতে যাচ্ছিলাম, আপনি যখন প্রসঙ্গটা তুললেন তখন আর না বলে থাকতে পারছি না। এই যে ভিক্ষুকদের কথা এলেন, এটা একটা প্রস্তাব আকারে দিচ্ছি আর কি, যদি আপনি তো বোর্ডের একজন সদস্য, যদি সম্ভব হয় দেখবেন ব্যাপারটা ভেবে। মন্দির প্রাঙ্গণে যে ভিক্ষুকরা থাকেন, যদি তাদেরকে, মন্দিরে তো অনেক কাজ থাকে, ধরুন মন্দির প্রাঙ্গণটা অনেক বড়, গাছপালা আছে, ফোয়ারা আছে, ওখানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, গাছগুলোকে পরিচর্যা করা হয়, কাটা ছাঁটা করা হয়। যদি ভিক্ষুকগুলোকে ওই রকম কোনো না কোনো কাজে লাগানো যায়, তাহলে তাদের একটা জীবিকার ব্যবস্থা হয় যৎসামান্য, এবং আপনি যেটা বললেন এটা খুব বিতর্কিত প্রশ্ন। ওইখানে যারা ভিক্ষুকরা থাকেন তাদের স্ট্যাটাস আপনার আমার পরিবারের থেকে অনেক বেশি। তাই? হ্যাঁ, কারণ আমি আপনাকে বলি, তাদেরকে আপনি কোনো কাজ করতে দিলে তারা কেউ কাজ করবেন না। আর আমাদের শুনুন, হ্যাঁ, এবং তারা কোনো কাজ করবেন না, তারা এরকম বসে বসেই খাবেন, তারা মন্দির থেকে পান রেগুলার করছে। আর সর্বমঙ্গলা মন্দির একটা রেডি জায়গা, বর্ধমানের যে কোনো মানুষের কোনো গরিবকে খাওয়ানোর যদি প্রয়োজন হয় বা হঠাৎ করে কিছু করার ইচ্ছে হয়, এক ছাদের তলায় অতগুলো দুস্থ মানুষকে পাওয়ার জায়গা হচ্ছে সর্বমঙ্গলা বাড়ি। সেই জন্য ওনারা বসে বসে ওখানে প্রত্যহ যা টিফিন, দুপুরে খাওয়া দাওয়া বা অন্যান্য সামগ্রী সারা বছর ধরে পান, ওনারা কেউ গায়ে কাজ করার জন্য আগ্রহী নন। অনেককে আমরা চেষ্টা করে দেখেছি তাদেরকে দিয়ে কাজ করানোর। এটা মানে শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তব। আবার ওর মধ্যে এমন মানুষ আছে যাকে নিয়ে নিউজ হয়েছিল, ওখানে সুধীর দা বলে একজন ব্যক্তি আছে, ধুতি পাঞ্জাবি পরে দেখবেন বসে থাকে, বয়স্ক লোক। তার আবার আমাদের ট্রাস্ট থেকে তাকে ব্যবস্থা করে দেওয়া আছে, সে সারা সপ্তাহে যা ভিক্ষা পায়, সে পুরো ভিক্ষার থলিতে যা পয়সা, নোট খুচরো যা আছে, সবটা নিয়ে গিয়ে মায়ের বাক্সে ঢেলে দিয়ে চলে আসে। আচ্ছা, মন্দিরের চাতালের এক কোণে থাকে, মায়ের সকালবেলায় যে মুড়ি বা আমাদের স্টাফেদের যা খাওয়া হয় সেটাই ও খায়। আচ্ছা, আবার দুপুরবেলা মায়ের যে ভোগ হয় সেখানে ও নিজের জায়গা নিয়ে যায়, অল্প
যা যেটুকুর প্রয়োজন ও নিয়ে নেয়, খেয়ে নেয়। প্রকৃত ভিক্ষুক ওনাকেই বলা যায় আর কি। একদম একদম, উনি মায়ের ওখানে থাকেন, ওখান থেকে যা সারাদিন ভিক্ষা করে যা পান একসাথে নিয়ে গিয়ে মায়ের বাক্সে নিজের হাতে ভরে দিয়েছিল। আচ্ছা, বিষয়টা জানা ছিল না, ভালো হলো। ওনাকে নিয়ে একবার দুবার দু একটা বড় কাগজে নিউজও হয়েছিল। তো এরা থাকে, কিন্তু এমনি অনেক কাজই কোনো সময় মন্দিরের কোনো মালপত্র তোলাতুলি বা হেনা তেনা এই যে সমস্ত কাজগুলো হয় তখন এরা হেল্প করে না তা নয়, কিন্তু এদেরকে মেন স্ট্রিমে কোনো কাজ দিলে এরা করতে আগ্রহী। আচ্ছা, আমরা দেখেছি। আচ্ছা বেশ, আর দীর্ঘায়িত করবো না। আপনাদের ট্রাস্ট আমাদেরও, বর্ধমানবাসীরও বা যারাই মন্দিরকে ভালোবাসেন তাদেরও ট্রাস্ট দীর্ঘজীবী হোক, মন্দিরের গরিমা আরও ছড়িয়ে পড়ুক, দুর্গোৎসব খুব সুন্দরভাবে পালিত হোক, এই আশা রেখে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। আমাদের তার সঙ্গে মায়ের মন্দিরের তরফ থেকে আগামী দুর্গোৎসবে সবাইকার মায়ের মন্দিরে সাদর আমন্ত্রণ রইল, এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যতদূর যাচ্ছে তাদের সবাইকার মঙ্গল করুন, মা সবাইকে সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন, এইটুকু কামনা করি। নমস্কার, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।